যুদ্ধবিরতির পর আবার লড়াই শুরু আর্মেনিয়া এবং আজারবাইজানের। কথায় মিটবে না লাদাখের সংঘর্ষ, মত আমেরিকার। কারাবাখ সংকটে বহির্শক্তির হস্তক্ষেপের ব্যাপারে রুহানি ও পুতিনের উদ্বেগ। মার্কিন নির্বাচনে বাইডেন জিতলে মধ্যপ্রাচ্য ও চীনের সাথে সম্পর্ক আরও ভালো হবে আমেরিকার। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও উত্তাল ইসরায়েল। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার চেয়ে ভালো চুক্তি চান জো বাইডেন। সবশেষে জানিয়ে দেব শর্ত সাপেক্ষে বিদেশি সেনাদের উপর হামলা বন্ধের ঘোষণা ইরাকি প্রতিরোধকামীদের। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে সাথে থাকার জন্য এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আর্মেনিয়া ও আজারবাইজানদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর নাগোর্নো কারাবাখে নতুন করে গোলাগুলির খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় এই বিতর্কিত অঞ্চলের রাজধানী স্টেপানকোর্টে বোমা বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শী এবং আর্মেনিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে। উভয় পক্ষই যুদ্ধবিরতির পর একে অপরের বিরুদ্ধে বোমা হামলার অভিযোগ এনেছে। 2 সপ্তাহের লড়াইয়ের পর শুক্রবার মস্কোয় আলোচনার সময় দুই দেশ সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল বা আর্মেনীয় বিদ্রোহীদের স্বঘোষিত রাষ্ট্র রিপাবলিক অফ আর্টসাক এর প্রেসিডেন্ট আরাইক হাতুরুনিয়ার মুখপাত্র বাহরাম ফগসিয়ান শনিবার রাতে দাবি করেছেন, সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে আর্টসাকের সুসি ও মার্তুনি শহরে তুমুল গোলাবর্ষণ করেছেন আজারবাইজানের সেনাবাহিনী। এর আগে শনিবার সকালে আর্টসাকের রাজধানী স্টেপানকোর্টে শহরে 2টি মিসাইল হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাগোর্নো কারাবাখ প্রশাসন জানিয়েছে, আজারবাইজানের সঙ্গে লড়াইয়ে শুক্রবার পর্যন্ত তাদের 376 জন জওয়ান এবং 27 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। এদিকে বিদ্রোহীদের অভিযোগ উড়িয়ে আজারবাইজান দাবি করেছে যে অপর পক্ষই প্রথমে হামলা চালিয়েছে, ফলে বাধ্য হয়ে তাদের জবাব দিতে হচ্ছে। নাগোর্নো এবং কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। 27 সেপ্টেম্বর থেকে চলছে তাদের আবার এই যুদ্ধ। মার্কিন নির্বাচনে চীনা জুজুকে প্রধান বিষয় করতে চায় ট্রাম্প প্রশাসন। তাদের সেই প্রচারে গুরুত্ব পেয়ে যাচ্ছে লাদাখে ভারত চীন সংঘাতের বিষয়টিও। যদিও ভারতের বিদেশ মন্ত্রক পারস্পরিক মত বিনিময়ের রাস্তা খোলা রাখতে নরম ছুরি নিয়ে চলেছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন শুক্রবার সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনার মাধ্যমে লাদাখের সমস্যা মিটবে না বলে তিনি মনে করেন। টোকিওয় কোয়াড বৈঠকের পরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা সেরে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও আবার শুক্রবারই সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে লাদাখে এলএসিতে 60,000 সেনা মোতায়েন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কয়েক মাস ধরেই চীনের বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রী ও উপদেষ্টারা, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক এখনই চীনের বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক হচ্ছে না। লাদাখের সমস্যা দ্বিপাক্ষিক স্তরে মেটাতে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে নানা ধাপে আলোচনা শুরু হয়েছে। আক্রমণাত্মক কৌশল নিলে এর প্রক্রিয়া ধাক্কা খাবে মনে করেই সংযমী জয়শঙ্করের মন্ত্রক। চীনের বিরুদ্ধে বিশ্বের 4টি গুরুত্বপূর্ণ দেশকে এক অবস্থানে আনতেই টোকিওয় কোয়াড সম্মেলন ডাকা হয়েছিল মূলত আমেরিকার উদ্যোগে। কিন্তু সেই সম্মেলনে পম্পেও যতটা চালিয়ে ব্যাট করেন, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের বিদেশমন্ত্রীদের বক্তৃতা ছিল যথেষ্ট সংযমী। অস্ট্রেলিয়া ও মার্কিন সুরে গলা না মেলানোয় অনেকে বিস্ময় প্রকাশ করেন, কিন্তু তাদের সঙ্গে রফতানি বাণিজ্যের ভারসাম্য এতটাই চীনের পক্ষে হেলে যুদ্ধংদেহী মনোভাব অস্ট্রেলিয়ার বিপাকে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তুলনায় জাপান খানিকটা কঠোর অবস্থান নিলেও কোয়াড সম্মেলনেও কোনো যৌথ বিবৃতি না আসায় বোঝা গিয়েছে 4 দেশ এক সুরে হতে পারেনি। পরে তারা যে আলাদা আলাদা বিবৃতি দেয় তাতে সেটা আরও স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু মার্কিন মন্ত্রী উপদেষ্টারা তাদের সুর ধরে রাখতে মরিয়া। বিদেশ সচিব পম্পেও টোকিওয় বলেন, আজ বিশ্ব যদি লাদাখে ভারতীয় ভূখণ্ড দখল দেখে চুপ করে থাকে, চীনের কাছে কাল ভূখণ্ড হারাতে হবে অনেককে। সব দেশকে তাই ভারতের পাশে দাঁড়াতে হবে। পম্পেওর কথাই, করোনার উৎপত্তি ও প্রসারে চীনের ভূমিকা নিয়ে তদন্ত চাওয়া মাত্রই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগ্রাসী হয়েছে চীন। কোয়াডে বিশ্বের 4টি গণতান্ত্রিক দেশ এক হয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছে। সে বার্তা সব দেশেরই অনুধাবন করা উচিত।
একই সুর মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ওব্রায়ানের গলাতেও। তিনি বলেন, অন্যের ভূখণ্ডে দখলদারিকে কমিউনিস্ট চীন নীতি হিসেবে নিয়েছে। উদাহরণ, লাদাখে হিমালয়ের কোলে ভারতের সঙ্গে এলএসি। সেখানে তারা যে দখলদারি কায়েম করেছে তা সরে আসার জন্য নয়, আলোচনা করে তাদেরকে সরানো যাবে না। ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য চীনের সঙ্গে সমস্যা মেটাতে দ্বিপাক্ষিক আলোচনার প্রক্রিয়ার উপরেই ভরসা রাখছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহিঃশক্তিগুলোর হস্তক্ষেপের কারণে নাগোর্নো কারাবাখ সংকট আঞ্চলিক যুদ্ধ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। দুই প্রেসিডেন্ট শনিবার এক টেলিফোন আলাপে কারাবাখ অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতির ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এই সময় প্রেসিডেন্ট রুহানি বলেন, দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ ইরানের জন্য অত্যন্ত উদ্বেগজনক বিষয়। তিনি আরও বলেন, বাইরের শক্তিগুলো এই সংঘাতে হস্তক্ষেপ করলে এই সংকট আরও দীর্ঘায়িত হবে। নাগোর্নো কারাবাখ অঞ্চলে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি ইরান ও রাশিয়া সহ গোটা অঞ্চলের জন্য ধ্বংসাত্মক ফল বয়ে আনতে পারে। তিনি চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে আজারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ মিটিয়ে ফেলার রুশ উদ্যোগকে অত্যন্ত মূল্যবান আখ্যায়িত করে বলেন, দুদেশের মধ্যে যুদ্ধবিরতির যে সমঝোতা অর্জিত হয়েছে তা বাস্তবায়নে ইরান সম্ভাব্য সব রকম সহযোগিতা করবে। টেলিফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট নাগোর্নো কারাবাখ সংকটে এ পর্যন্ত রাশিয়ার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, কারাবাখ সংকট সহ আঞ্চলিক নানা সংকটে ইরান যে দৃঢ় ভূমিকা নিয়েছে তার প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে। তিনি কারাবাখ সংকটে বহিঃশক্তিগুলোর হস্তক্ষেপ ও এই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উপস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যুদ্ধ ও রক্তপাত বন্ধ এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য সব পক্ষের চেষ্টা চালানো উচিত। বাইডেন জিতলে মধ্যপ্রাচ্য ও চীনের সাথে সম্পর্ক ভালো হবে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। বিশ্বখ্যাত রাজনীতি বিজ্ঞানী এলেন লাইপসন ও ফক্স নিউজের সাংবাদিক লোরা ইংগ্রাহাম এ মতামত দিয়েছেন। এলেন লাইপসনের মতে, ওবামা প্রশাসন তেহরানের সাথে উত্তেজনা প্রশমিত করতে 2015 সালের পারমাণবিক চুক্তিকে কাজে লাগানোর আশা করেছিল। ট্রাম্প হেঁটেছেন ঠিক তার বিপরীতে। বাইডেন স্বীকার করেছেন তিনি ঘড়ির কাঁটা 2016 সালে ফিরিয়ে দিতে পারবেন না। গণতন্ত্র ও মানবাধিকারের উপর নতুনভাবে জোর দেওয়া হলে মধ্যপ্রাচ্য বাইডেনকে কিছু চ্যালেঞ্জের মুখে ফেলবে। তিউনিসিয়া, মরক্কো ও জর্ডানের মতো স্বল্প সংখ্যক গণতন্ত্রমুখী রাষ্ট্রকে বাইডেন সহায়তা করতে পারেন। ইরানও বাইডেনের প্রশাসনের জন্য হবে এক কঠিন পরীক্ষা। কেবল 2015 সালের পারমাণবিক চুক্তির বিষয়ে মার্কিন অঙ্গীকার পুনরুদ্ধার করাই যথেষ্ট হবে না। বাইডেনের পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিষয়ক বিশেষজ্ঞরা এই চুক্তিকে সংশোধনী প্রস্তাব আনার এবং মিত্র দেশগুলোর সাথে মিলে এটি রক্ষা করার ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন। সিরিয়ার যেসব অঞ্চলে সরকারের নিয়ন্ত্রণ নেই সেখানে সহায়তা দেওয়ার দিকে মনোনিবেশ করতে পারে বাইডেন সরকার। লোরা ইংগ্রাহাম মনে করেন, চীনেরই লোক বাইডেন। বাইডেন জিতলে চীন অনেক বাণিজ্য করার সুযোগ পাবে। করোনা ভাইরাস সংক্রমণের অজুহাতে দেশব্যাপী লকডাউন দিয়েও ঠেকানো যায়নি প্রতিবাদকারীদের। আইনের ফাঁকফোকর গলে ঠিকই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। শনিবার রাতে জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হন প্রায় 10,000 বিক্ষোভকারী। ক্ষমতা গ্রহণের পর এটিই তার বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দুর্নীতিতে জড়িত থাকার কারণে বহুদিন ধরেই ইসরায়েলে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। তবে সম্প্রতি তার ব্যর্থতার পাল্লায় যোগ হয়েছে করোনা ভাইরাস ইস্যু। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, লকডাউনের কারণে ইসরায়েলিদের নিজ বাসভবন থেকে 1 মাইলেরও বেশি দূরে সমবেত হওয়া নিষিদ্ধ রয়েছে। এ কারণে নিয়মিত সমাবেশ স্থল জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের বাইরে জড়ো হতে পারেননি বিক্ষোভকারীরা। তবে শনিবার ইসরায়েল জুড়ে কয়েকশো জায়গায় ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভ করেছে নেতানিয়াহু বিরোধীরা। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে তেল আবিবের হাবিমা চত্বরে। এদিন সেখানে সমবেত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীরা তৃণমূল পর্যায়ে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে কালো ও গোলাপি পতাকা প্রদর্শন করেন।
বেশ কিছু ব্যানারে নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে বলা ছিল, বিবি তুমি আমার ভবিষ্যৎ নষ্ট করছো। কেউ কেউ স্লোগান দিয়েছেন চলে যাও বলে। এদিন তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের দাবি করেছে ইসরায়েলি পুলিশ। এ সময় পুলিশি বাধা অমান্য করার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে অন্তত 4 জনকে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনও পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার চেয়ে ভালো কোনো চুক্তি সই করতে পারেন। ওয়াশিংটন পোস্ট এমন সময় এই দাবি করল যখন বাইডেন এতদিন বলে এসেছেন তিনি নির্বাচিত হলে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নিয়ে আসবেন। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জশ রগিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস্টোফার কুনজের বরাত দিয়ে দাবি করেছেন, বাইডেন প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে আরও ভালো চুক্তি স্বাক্ষরের জন্য তেহরানের সঙ্গে আলোচনা শুরু করবেন। তবে এ ব্যাপারে জো বাইডেন বা অন্য কোনো ডেমোক্র্যাট নেতা সরাসরি কোনো বক্তব্য দেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের 8 মে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নেন। ট্রাম্প শুক্রবার অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে আবারও দাবি করেছেন তিনি আগামী মাসের নির্বাচনে বিজয়ী হলে 1 মাসের মধ্যে ইরানের সঙ্গে তার ভাষায় আরও ভালো চুক্তি স্বাক্ষর করবেন। ইরান অবশ্য এ ব্যাপারে তার বক্তব্য স্পষ্ট করে রেখেছে। তেহরান বলেছে, দীর্ঘদিন আলোচনার পর যে সমঝোতা অর্জিত হয়েছে তা নিয়ে নতুন করে কোনো আলোচনা বা নতুন কোনো সমঝোতা হবে না। আমেরিকাকে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে, তারপর এই সমঝোতার আওতায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হতে পারে। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো আমেরিকা সহ বিদেশি সেনাদের ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। প্রতিরোধকামী সংগঠনগুলো বলেছে, ইরাকের মাটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার সুযোগ দিতে তারা হামলা বন্ধের ঘোষণা দিচ্ছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের জাতীয় ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার প্রতি সম্মান দেখিয়ে এই শর্ত সাপেক্ষে সুযোগ দেয়া হচ্ছে। বিবৃতিতে মার্কিন সরকারকে যে ধরনের যে কোনো প্রতারণা, দীর্ঘসূত্রতা অথবা বিলম্ব করার পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রতিরোধকারী সংগঠনগুলো বলছে, ইরাকের মাটি থেকে মার্কিন সেনা সহ বিদেশি সেনা প্রত্যাহার করা হবে দেশটির জনগণের মূল দাবি পূরণ করার শামিল। যদি তারা এই দাবি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা যুদ্ধের দিকে অগ্রসর হব। আমেরিকাকে দ্বিগুণ মূল্য এবং নাকে খত দিতে হবে। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং খবরটি সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব যদি করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি খবরের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।